বিচারের নামে প্রহসন চলছে, এটা সহজেই অনুমেয়। চিন্ময় কৃষ্ণ প্রভুজিকে যদি অপরাধ তার থেকে থাকতো তাহলে তাকে আগে গ্রেপ্তার করা হয়নি কেন? বাংলাদেশে কি সত্যি বিচার ব্যবস্থা ভালো? আচ্ছা, পাকিস্তানের বিচার ব্যবস্থা কি ভালো? যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, বাংলাদেশকে অধিগ্রহণ করুন, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য রাজ্য তৈরি করে দিন, নতুন রাষ্ট্র তৈরি করে দিন। কাজী মাসুদ আক্তার রক্তাক্ত হয়েছিল কাদের হাতে? এই জঙ্গি মুসলমানদের হাতে। মোহাম্মদ ইউসুফ সাহেব তার নোবেল প্রাইজটাকে লুকিয়ে রেখেছেন মনে হচ্ছে কোনো একটা টয়লেটের কোথাও কোণে, কারণ ওই নোবেল প্রাইজ উপর টয়লেট করে দিতে পারে কেউ। তার মানে সিদ্দিকুল্লাহ সাহেব বলছে শুভেন্দু অধিকারী জঙ্গি, মানে এরা জঙ্গি আর কি। তাহলে সিদ্দিকুল্লাহ সাহেব আপনারা খুব ভালো তো? আপনি খালি উত্তরটা খালি আপনার থেকে শুনতে চাইছি। আমি আসল জঙ্গি মনে করি এই নেতাগুলোকে, এই শয়তানগুলোকে, যারা মানুষকে বিভ্রান্ত করে। আমি এই লোকগুলোকে নজর রেখেছি, এরা মানুষকে বিভ্রান্ত করে, এরা হচ্ছে মুসলিম সমাজের আসল জঙ্গি। ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে ঘটনা আমার জানা নেই, বাংলাদেশের সুপ্রিম কোর্ট আদালত কি বলছে আমার জানা নেই, কিন্তু যেটা হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয়, এই উপমহাদেশের জন্য এবং ভারতবর্ষের জন্য তো বটেই একটা চূড়ান্ত অশান্তির এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, আমি বাংলাদেশের যে সরকার, ইউনূস সরকার সাহেব, তাদেরকে আমি একটা মিনতি করছি, একটা অনুরোধ করছি। আচ্ছা, চিন্ময় কৃষ্ণ প্রভুজি সম্পর্কে যে এলিগেশনটা আনা হয়েছে, তার জামিন হবে না, দিনের পর দিন তিনি ঝুলে থাকবেন, তাহলে এলিগেশন খুব ভয়ঙ্কর এলিগেশন। কি কি এলিগেশন আছে 1, 2, 3, 4 করে আমাদের একটু জানানো হোক, আমরা শুনি যে ঠিক এলিগেশনটা কি, যে এত কি পাপ করলো সে, এত কি ভয়ঙ্কর ঘটনা ঘটালো সে, যার জন্য গোটা উপমহাদেশ তোলপা হলো, তাকে জামিন দেওয়া যাবে না। ঠিক করুক না, একটা শ্বেতপত্র জারি করুক ওই ইউনূস সরকার, একটা শ্বেতপত্র জারি করে বলুক যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুজির কি কি পাপ, কি কি অপরাধ আছে, কি কি অভিযোগ তার বিরুদ্ধে আছে, কি কি অভিযোগ তার বিরুদ্ধে আছে, এইটা তো বলুক। আমি বিস্মিত হয়ে যাচ্ছি এই যে জামিনটা বাতিল হলো। আপনি বলছেন যে শান্তিপূর্ণভাবে নাকি আজকে অন্তত এই সহজ জবাবটা হয়েছে নাকি? এর আগে তো ভয় ধরিয়ে দিয়েছিলাম যে যারা চিন্ময় প্রভুর হয়ে আদালতে বলতে যাবে, যারা উকিল হবে, তাদেরকে পাথর দিয়ে মেরে দাও। আমি ঠিক বুঝতে পারছি না, কেউ কেউ বলছে নাকি ওই কালো কোট পরে ওরা আওয়ামী লীগের লোক, ওরা মেলাইন করার জন্য, ওরা সর্বনাশ করার জন্য, ওরা ইউনূসদেরকে অপদস্থ করার জন্য এই কর্ম ঘটিয়েছে। যদি তাই হয়, যদি আওয়ামী লীগের লোক হয় সে অ্যাডভোকেটটি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে কি? আগে উত্তর দিন। আমরা তো পরিষ্কার করে টিভি চ্যানেলে দেখলাম গত সওয়াল জবাবের দিনে, শুনানির দিনে বা তার আগের দিনে, যাই না কবে, কালো কোট পরে অনেকগুলো অ্যাডভোকেটের সামনে অ্যাডভোকেট বলছেন, জনৈক অ্যাডভোকেট বলছেন, যারা চিন্ময় কৃষ্ণ প্রভুজির হয়ে দাঁড়াবে তাদেরকে পাথর দিয়ে মেরে দেওয়া হোক। সে কি গ্রেপ্তার হয়েছে? যদি সে গ্রেপ্তার না হয়ে থাকে তাহলে বিচারের নামে প্রহসন চলছে, এটা সহজেই অনুমেয়। আমি বেশি দূরে যাচ্ছি না। চিন্ময় কৃষ্ণ প্রভুজিকে যদি অপরাধ তার থেকে থাকতো তাহলে তাকে আগে গ্রেপ্তার করা হয়নি কেন? তাকে কখন গ্রেপ্তার করা হলো? যখন তিনি বাংলাদেশের সংখ্যালঘুরা যারা অত্যাচারিত হচ্ছে, যারা আতঙ্কিত, তাদেরকে যখন সংগঠিত করে একটার পর একটা সভা করা হচ্ছে, ঠিক তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হলো। সভা করাটা তো কোনো পাপ নয়। মানুষরা, অত্যাচারিতরা যদি তার কাছে গিয়ে কাঁদে, তাদের সংগঠিত করা কোনো পাপ নয়। যদি তার পাপ কিছু থেকে থাকে সেটা সংগঠিত করার আগের পাপ, সেই পাপে তখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? আমি শুধু এইটুকু জানতে চাইছি, আমি অবাক হয়ে যাচ্ছি যে তার অ্যাডভোকেট রবীন্দ্রবাবু কলকাতাতে, তিনিও টেনশনে, তিনিও ওই আমাদের মেডিকেল কলেজে ভর্তি, তাই না? তিনি অসুস্থ হয়ে পড়ছেন। কি চলছে সব চারিদিকে। এই দিয়ে কালীঘাটের কাকু, সে এই গেল ভাব, তার অসুখ ধরা যাচ্ছে না, কিন্তু বসে আছেন তিনি, এই গেল ভাব।
মানে ভয়ঙ্কর অবস্থা তার কালীঘাটের কাকু। চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ হয়ে যাওয়া নিয়ে এবারে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময় দেখেছি বিচার ব্যবস্থা যদি পক্ষপাতহীন না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাত দুষ্ট হয়ে যায়, সেই দেশ বা সমাজের পতন কেউ আটকাতে পারবে না। কি বলবেন, কি ইঙ্গিত করছে? আচ্ছা তাই নাকি? তাহলে যখন আমাদের ওই ভট্টাচার্য, আমাদের প্রাক্তন যে জাস্টিস, কি নাম, অভিজিৎ গাঙ্গুলি, তাই তো, সেই গাঙ্গুলি সাহেব যখন ভার্ডিক্ট দিতেন এত রেগে যেতেন কেন? ওটা তো বিচার ব্যবস্থা, ওটা তো বিচার ব্যবস্থা ছিল, ওদের রেগে যাওয়ার কি ছিল? তার তো একদম বাপান্ত করতে কেউ চায়নি। তাহলে কি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করা? মানে আমার অনুকূলে বিচার হলে ভালো, আমার প্রতিকূলে বিচার হলে গেল, এটা কোনো কথা? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আমাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। অন্তত একটা আপ্তবাক্য বলেছে, যে দেশের বিচার ব্যবস্থা ক্ষীণ দিন, সেই দেশ কখনো মুক্তভাবে মানুষ থাকতে পারে না। বাংলাদেশে কি সত্যি বিচার ব্যবস্থা ভালো? আচ্ছা, পাকিস্তানের বিচার ব্যবস্থা কি ভালো? যে ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে কিচ্ছু হয় না, ক্ষমতা থেকে চলে গেলে তাকে ফাঁসিতে লটকে দেওয়ার বিচার হয়। কেন? এটা কি ক্ষমতা যখন থাকবে তখন বিচার হবে না? অর্থাৎ ক্ষমতাশালী লোকের বিচারটা হবে না, দুর্বলের বিচার হবে, ক্ষমতাহীনের বিচার হবে। এটা কি কোনো বিচার প্রক্রিয়া? আমি শুধু বলবো, চিন্ময় কৃষ্ণ প্রভুজিকে এই যে জামিন দেওয়া হচ্ছে না, তাকে বিখ্যাত করা হচ্ছে। যত তিনি জামিন পাচ্ছেন না তত টিআরপি পাচ্ছেন, এবং গোটা বিশ্বে একটা নতুন জায়গা তৈরি হয়েছে। এটা আমেরিকাও তাদের যুক্ত বলে মনে হচ্ছে, কারণ বিশ্বে দুটো ফোবিয়া দেখতে পেয়েছি। একটা ইসলাম ফোবিয়া, গতকালকে আমেরিকাতেও 15 জন মারা গেছে, বেশ কিছুজন আহত। একজন জনৈক মুসলমান, সে নাকি আইসিসের লোক, পিষে মেরে দিয়েছে সব, তাই খবর। সেটা এখন তদন্তের বিষয়, কিন্তু এটাই প্রচারিত হয়েছে গোটা বিশ্বে, ইসলাম ফোবিয়া। আবার কোথাও কোথাও দেখছি হিন্দু ফোবিয়া। এই ফোবিয়া তো ধাক্কাধাক্কি চলছেটা কি, হচ্ছেটা কি? আচ্ছা, বাংলাদেশের কি উন্নয়ন বলে আর কিছু গল্প থাকলো না? দ্রুততার সাথে বাংলাদেশের নির্বাচন করা দরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা দরকার। এটা হচ্ছে ইউনূস সাহেবদের পাখির চোখ। নাকি নির্বাচন দরকার নেই, শুধু চিন্ময় প্রভুকে জেলে ঢুকিয়ে রাখলেই ভালো, বা নির্বাচন তুচ্ছ, চিন্ময় প্রভু হচ্ছে আসল শক্তিশালী লোক, তাকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখে দাও, এটি লক্ষ্য। এটা হতে পারে? আমি বুঝতে পারছি না। আমি পরিষ্কার করে দুটো কথা বাংলাদেশকে জানাতে চাইছি, ইউনূস সাহেবকে জানতে চাইছি। দুটো শ্বেতপত্র আপনি প্রকাশ করুন, হাসিনা কোথায় কোথায় পাপ করেছে, একেবারে অফিসিয়ালি 1, 2, 3, 4, 5, 6 করে আপনাদের কাছে কি প্রমাণ আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন, গোটা উপমহাদেশ জানবে। আর চিন্ময় কৃষ্ণ প্রভু এই বিগত 2 মাসে, তার আগে না, এই 2 মাসের মধ্যে তিনি কি কি পাপ করেছেন, যার জন্য তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে? কি 2 মাস আগে তিনি পবিত্র ছিলেন? 2 মাস আগে তিনি যদি অপবিত্র থেকে থাকতেন, তাহলে তখন তার জেল, তার গ্রেপ্তার হয়নি কেন? এই 2 মাসের মধ্যে যখন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নয়নের মণি হয়েছেন, তাদের সুখ দুঃখের সাথী হয়েছেন, তাদের চোখে জল মোছানোর দায়িত্ব নিয়েছেন, সেই সময়ের মধ্যে তিনি কি কি পাপ করলেন, যার জন্য তাকে জামিন দেওয়া যাবে না, যার জন্য তার অ্যাডভোকেটকে ধমক চমক পেতে হবে? আমি বলছি এটা বন্ধ হোক, বাংলাদেশের শান্তি ফিরে আসুক, সত্যি ফিরে আসুক। সম্পর্কে কেন্দ্রকে পদক্ষেপ করতে হবে বলে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে এই গুন্ডামি, এই অত্যাচার, প্রতিদিন যারা নৃশংসতার কাহিনী রচনা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দিকে এগোতে হবে। বিদেশ সচিব কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তারা চুপ কেন? ভারত না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়েই থাকতো, স্বাধীনতা পেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটা দায়িত্ব দিতে চাইছি। আমরা যারা সংখ্যালঘু পশ্চিমবঙ্গে বাস করি, আপনারা খুব ত্রাতা, তাদের খুব বন্ধু লোক আপনি, তারা এই ভারতবর্ষে কিন্তু আক্রান্ত হবে, তারা এই ভারতবর্ষ অসম্মানিত হচ্ছে, কারণ তাদেরই ধর্মগোষ্ঠীর একটা অংশ বাংলাদেশে। তারা প্রতিদিন ফতোয়া দিচ্ছে প্রায়, যে ভারতকে ধরবো, বোমা দিয়ে মারবো, হিন্দু ধরবো, মারবো, হিন্দু কতল করব, একটা মুসলমান সমান 10টা হিন্দু, আর এদের বারবারন্ত সহ্য করব না, কলকাতা দখল করে নেব। যারা ধর্মের পাটাতনে বসে, যারা মৌলানা মৌলবী হয়ে মাথায় টুপি দিয়ে এখানে বাণী শোনাচ্ছে, হিংসার বাণী, আপনি 2-4টে কমেন্ট তাদের বিরুদ্ধে করুন।
আমি ধন্যবাদ জানাবো। তাদেরকে যারা সমর্থন করছে এই পশ্চিমবঙ্গে, যে অন্ধ মুসলমানের দল, ধান্দাবাজের দল, আপনি তাদের বিরুদ্ধে দু চারটা কমেন্ট করে দেখিয়ে দিন তো, দেখি কত সাহস আছে, করুন দেখি একটু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কেন্দ্র সরকারকে যে প্রপোজাল দিয়েছেন। আসলে এর মধ্যে না ভোট আছে, জানেন তো কি ভোট, যে হিন্দু ভোটগুলো বিজেপির দিকে চলে যেতে পারে। কারণ বাংলাদেশের সংখ্যালঘু স্বার্থ ইকুয়াল টু এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সংখ্যাগুরুদের স্বার্থ, সংখ্যাগুরুদের আবেগ, তাই তো? সেই স্বার্থ আবেগ যদি বিজেপির দিকে চলে যায়, পলিটিক্যাল ক্ষতি, সেটা কেন ছাড়তে দেবে? তাই তিনি মানে ওই ওই ধরি মাছ নাচুই পানি, অর্থাৎ আমি কিছু বললাম না, কেন্দ্র সরকারকে ঠুকে দিলাম যে তুমি দেখো যাতে অন্তর্বর্তী সরকার কোনো পদক্ষেপ নেয়। বিজেপির কোর্টে অর্থাৎ কেন্দ্র সরকারের কোর্টে বল ফেলে দিয়ে এখানে হিন্দুদের কাছে বার্তা দিচ্ছে, দেখো আমি তোমাদের নিরাপত্তার কথা ভাবি। এটা একটা পলিটিক্যাল চাল। আমি অভিষেক বাবুকে বলি, আপনি এটা বলেছেন, ভালো করেছেন, আপনার যাই চাল থাকুক, আপনার বক্তব্য সঠিক, কিন্তু আপনি পাশাপাশি ওপার বাংলায় যারা এই অশান্তি তৈরি করে এই ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে আক্রান্ত করা, তাদের অসম্মানিত করা, তাদেরকে সংকটের মধ্যে ফেলা, তাদেরকে অসম্মানিত করে কিছু লোকের স্বার্থসিদ্ধি করার ব্যবস্থা করে দেওয়া যারা করছে, তাদের বিরুদ্ধে আপনি একটু সোচ্চার হয়ে দেখুন না। ভয় লাগছে? মুসলিম ভোটটা ভয় লাগছে যে মৌলবাদী ধর্মান্ধ নিয়ে আমাকে চলতে হয়, তাই উপায় নেই, এটা ভয় লাগছে? অভিষেক বাবু, আপনি অনেক ভোট পেয়েছেন, একটু সেবাটা করে দেখেন না। কাজী মাসুম আক্তারদের তো রক্ত ঝরেছিল এই অন্যায় গোলামী অন্ধত্ব দূর করতে গিয়ে। আপনার রক্ত ঝরবে না সে সাহস এখানে কোনো সংখ্যালঘুদের নেই। আমাদের মারতে পারে, আপনাকে মারতে পারবে না। আপনি শুধু এইটুকু বলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাদেশে যে অত্যাচার চলছে, নৈরাজ্য চলছে, কেন্দ্রকে কিছু করেছে? প্রধানমন্ত্রী 56 ইঞ্চির ছাতির কথা বলেছিলেন, মজবুত সরকারের কথা বলেছিলেন। আমরা চাই বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক। কে বাধা দিচ্ছে? রক্তচক্ষু দেখানো হোক। ঠিক আছে, তাহলে একটা কাজ করে যায়, বাংলাদেশকে আক্রমণ করুক ভারতবর্ষ। নরেন্দ্র মোদীকে অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে সব সাহায্য করুন। আপনি মোদীজির কাছে যান, মোদীজিকে লিখিত চিঠি করুন যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। পরিষ্কার কথা, দেখি কত ক্ষমতা যে করে দেখান, এটা বলুন যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, বাংলাদেশকে অধিগ্রহণ করুন, বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য রাজ্য তৈরি করে দিন, নতুন রাষ্ট্র তৈরি করে দিন। ওই চট্টগ্রামকে নিয়ে একটা নতুন রাষ্ট্র করে দিন, রংপুর চট্টগ্রামকে নিয়ে। এই প্রপোজাল দিন তো দেখি কত ক্ষমতা আছে। ভারত সরকার তার দেশের দেশ দেখার দায়িত্ব, ফট করে সে কোনো দায়িত্ব নেবে না, তাকে ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে। একদিকে চীন, অন্যদিকে আমেরিকা। ভারত চাইলেই সবকিছু করতে পারে না। একদিকে চীন আছে, অন্যদিকে আমেরিকা আছে। তাকে সমীকরণটা বুঝতে হবে। চারিদিকে ভারতের চারিদিকে শত্রু রাষ্ট্র, বাংলাদেশকে এক্ষুনি এক কথা শত্রু বানাতে পারে না। দেখতে হবে কতটা করলে বাংলাদেশকে কন্ট্রোল করা যায়, বুঝিয়ে আলোচনা করে, কখনো ধমক চমক দিয়ে, কখনো চেতাবনী দিয়ে। এইটা করছে তো ভারতের বিদেশ মন্ত্রক, এটা করছে। কিন্তু হঠাৎ করে আমরা কড়াকড়ি করে অ্যাকশন নিয়ে নেয়, তারপরে টাল সামলাতে পারবে তো? এই বাংলাকে তো হেল্প করতে হবে। তখন তো আমাদের এই যে বিরাট ট্যাক্স, তার উপর তো যুদ্ধ পড়ে যাবে। ভারতবর্ষে উন্নয়ন ঘটবে না অবনয়ন ঘটবে? এর আগে তো বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে কত সেনা জান দিয়েছে, কত অর্থ ব্যয় হয়েছে। আবার ভারতবর্ষ সেই যুদ্ধের দিকে এগোবে। আবার যুদ্ধের দিকে এগোতে গিয়ে আমেরিকা বা চীন যদি বাংলাদেশের দিকে হাত মিলিয়ে ফেলে, পাকিস্তান যদি বাংলাদেশকে সাহায্য করে, সেই সমীকরণটা তো বুঝতে হবে। এবার এগিয়ে যদি পিছিয়ে আসে, ধরুন এক পা এগিয়ে দু পা পিছিয়ে গেল, তাহলেও ভারতের অসম্মান, দেশের অসম্মান। এইটা বুঝতে হবে। গোলগাল কথা বলে রাজনীতি করবেন না। আর যদি রাজনীতি করতে হয়, যদি প্রকৃত এত ইচ্ছা থাকে, বাংলাদেশের মৌলবাদী বিরুদ্ধে কথা বলুন, শেষ কয়েকটা প্রশ্ন ওইটা বলুন। ধন্যবাদ। কে দিয়ে অনুপ্রবেশ করিয়ে রাজ্যে জঙ্গি হামলার চক্রান্ত করছে কেন্দ্র, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মানে কেন্দ্র চায় ভারতবর্ষে ওই ইসলামিক জঙ্গিরা বিস্ফোরণ ঘটিয়ে লোককে মেরে দিক না? কেন্দ্র চায় বলছেন? আচ্ছা, তাহলে কেন্দ্র চায় বলে মাননীয় বুঝেছেন নাকি? ওই জন্য বুঝি বাংলাদেশ থেকে যারা আসছে তাদের জাল আধার কার্ড বানিয়ে দিচ্ছে জাকিররা। ওই উত্তর 24 পরগনার জাকিররা দায়িত্ব নিয়েছে যে ওপার বাংলা থেকে যারা আসবে তাদেরকে জামাই আদর করতে হবে, তাদের জন্য জাল আধার কার্ড করে দিতে হবে, তাদের থাকার বন্দোবস্ত করে দিতে হবে, তারপর স্কুলে ভর্তি করে দিতে হবে, তাকে আমাদের পশ্চিমবঙ্গকরণ করতে হবে, করে ভোটার তৈরি করতে হবে। আমাদের দুধের গাই ভোটার হলে আরটু ভালো হয়। এই কাজটা করছে কে? নরেন্দ্র মোদী করছে? জাকির সাহেবরা করছে? কে করছে? আর নরেন্দ্র মোদীরা দেশের জঙ্গিকে টেনে আনবে আর মাননীয় আটকাবেন? মাননীয়া কাজী মাসুম আক্তার রক্তাক্ত হয়েছিল কাদের হাতে?
এই জঙ্গি মুসলমানদের হাতে, এই ধর্মান্ধ মুসলমানদের হাতে। জাতীয় সঙ্গীত গাওয়া থেকে রক্তাক্ত হয়ে মৃত্যু মুখে পড়েছিল, তাদের বিরুদ্ধে কোর্টে আমি লড়ছি। তাদেরকে জামিন যোগ্য ধারায় এখনো জামিন দেওয়া হয়েছে, ওয়ারেন্ট হয়েছে তাদের বিরুদ্ধে। মাননীয়া, ওরা দেশদ্রোহী। মাননীয়া, ওরা দেশদ্রোহী। আপনি একটু পাশে থাকবেন কি? দিল্লি যাওয়া দরকার, পশ্চিমবঙ্গ খোদ কলকাতা বলুন। আমি এখনো লড়ছি। 7 বছর চলে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল চলে গেছে, এই কলকাতার মাটিতে রক্ত ঝরেছে। হ্যাঁ, আমি কাজী মাসুম আক্তার বলছি। ম্যাডাম, আমার শেষ 4টে প্রশ্ন, আসুন আলোচনা। শেষ 4টে প্রশ্ন খুব সংক্ষেপে আপনি বলেন। বাংলাদেশের সনাতনীদের বাঁচাতে কি করা উচিত স্যার? মোহাম্মদ ইউনূসকে টাইট কিভাবে দেওয়া উচিত দর্শকরা জানতে চাই। বাংলাদেশে সনাতনীদের বাঁচাতে নরেন্দ্র মোদী সাহেব প্রতিনিধি দল তৈরি করবেন আর মমতা ব্যানার্জি প্রতিনিধি দল তৈরি করবেন। দুটো প্রতিনিধি দল একসাথে যাবে ঢাকায়। কি বললাম? নরেন্দ্র মোদীজি এবং মমতাজি, এই দুটো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তাদের প্রতিনিধি দল, তাদের পলিটিক্যাল লিডার সবাইকে নিয়ে, আমাদের মতো মানুষকে নিয়ে, যারা দুই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, যারা দুই দেশে শান্তি চায়, যারা ধর্মের ঊর্ধ্বে, যারা মানবতার দোত্তরা বহন করে, এমন রাজ্যে অনেক মানুষ আছে। তাদেরকে প্রতিনিধি করে আওয়াজ করে কথা বলুক, মাথা উঁচু করে, বুক চিতিয়ে। শুধু একজনের ঘাড়ে ফেলে দিয়ে অন্যজনের ঘাড়ে ফেলে পলিটিক্স করা চলবে না। এই কাজটা করুন তো দেখি। দেখুন, এখানকার সাধী সন্তদের নিতে হবে, এখানকার মৌলভী মৌলানাদের দিদি দায়িত্ব নেবে, এখানকার যারা উদারপন্থী মৌলানা মৌলভী তাদের দায়িত্ব কে নেবেন? দিদি নেবেন। আর সাধু মহারাজ দায়িত্ব নেবেন মোদিজি। দিদিজি আর মোদিজি দুজন মিলে উদারপন্থী লোকদেরকে নিয়ে গিয়ে বাংলাদেশে আলোচনা করুক যে এখানে দুর্বলকে মারতে বলেনি ইসলাম, ইসলাম দুর্বলকে রক্ষা করতে বলেছে। এটা ধর্ম বহির্ভূত কাজ, এটা ইসলাম বহির্ভূত কাজ, এটা কোরআন বহির্ভূত কাজ, এটা মানবতা বহির্ভূত কাজ, এটা সংবিধান বহির্ভূত কাজ, এটা আন্তর্জাতিক চুক্তি বহির্ভূত কাজ। এটা বন্ধ করতে হবে। মোহাম্মদ ইউনূসকে কিভাবে বিপাকে ফেলা যাবে? মোহাম্মদ ইউসুফ সাহেব তার নোবেল প্রাইজটাকে লুকিয়ে রেখেছেন মনে হচ্ছে কোনো একটা টয়লেটের কোথাও কোণে। কারণ ওই নোবেল প্রাইজ উপর টয়লেট করে দিতে পারে কেউ। উনি খুব বেকায়দায় পড়ে আছেন। আমার কাছে যা এই মুহূর্তে তথ্য আছে, এখন জামাতি ইসলামী টপকে গেছে বিএনপিকে। কে? জামাতি ইসলামী বিএনপির চেয়েও বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে। ভালো করে শুনে রেখে দিন, আবার রিপিট করছি, জামাত ইসলামী খুব দুর্বল ছিল, এই মুহূর্তে জামাত ইসলামী খুব সবল। তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে বেড়েছে, বিএনপির গ্রহণযোগ্যতা অপেক্ষা জামাত ইসলামী এগিয়ে চলেছে। ফলে এই জামাত ইসলামী যারা মুজিবুর রহমানের ভাস্কর্যে দাঁড়িয়ে টয়লেট করছিল, এখন ইউনূস সাহেব আমার কথা নিশ্চয়ই শুনেছেন, তিনি তার নোবেল প্রাইজটা নিজের মাথাটা, এই দুটোকে তিনি এখন সতর্কভাবে রাখছেন। তিনি অসুস্থ হয়ে পড়বেন, হয়ে গিয়ে তিনি ইউরোপের কোনো হসপিটালে ভর্তি হয়ে যাবেন। এইটি হচ্ছে আগামী ভবিষ্যৎ বলে মনে হয়। তার ওই নোবেলটা যাতে টয়লেট না হয়ে যায়, এই চেষ্টায় মনে তিনি বলুন। বাংলায় জঙ্গি সক্রিয়তা নিয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলছেন, আমি কোটান কোট বলছি, যে বাংলায় কোনো জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে, মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে? ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। সিদ্দিকুল্লাহ বিস্ফোরক দাবি, শুভেন্দু অধিকারী মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে রাতের বেলায় বস্তায় ভরে টাকা এনেছেন। তিনিও বলছেন আমি বোমা ফাটালে হজম হবে। তো তার দাবি বাংলায়। তারপরে শুভেন্দু অধিকারী জঙ্গি, তার মানে সিদ্দিকুল্লাহ সাহেব বলছে শুভেন্দু অধিকারী জঙ্গি, মানে এরা জঙ্গি আর কি। তাহলে সিদ্দিকুল্লাহ সাহেব আপনারা খুব ভালো তো, আপনি খালি উত্তরটা খালি আপনার থেকে শুনতে চাইছি। আমি পরিষ্কার বলছি, এই লেমানদের তো টানাটানি করবেন না। এই হাবাতে গরিব লোক যাদের কিছু টাকা দিয়ে কেনা হয়েছে ওদের কিনে হই করবেন না। ওই কসাব ওই ধরনের লোক ছেলে ছিল, চাংলা ছেলে কসাব, তাকে বেহেশতের খবর দিয়েছিল, বলে গরিব ছেলে তুমি গিয়ে বোম্বে হাইতে বিস্ফোরণ করে দাও। কসাবকে ইউজ করা হয়েছিল। আমাদের রাজ্যে অনেক লোককে ইউজ করা হচ্ছে গরিব বলে। এই খারিজি মাদ্রাসার ছেলেদেরকে বলা হচ্ছে তোরা বেহেশতে গিয়ে মজা করবি, এখন কিছু পয়সা করি নে আর দু একটা কাজের কাজ কর। আমি আসল জঙ্গি মনে করি এই নেতাগুলোকে, এই শয়তানগুলোকে, যারা মানুষকে বিভ্রান্ত করে। আমি এই লোকগুলোকে নজর রেখেছি। পশ্চিমবঙ্গ বা ভারত সরকার নজর রাখুক, এই লোকগুলো নাম আমি বলবো না, আমার বিরুদ্ধে মামলা করে দেবে আবার। হ্যাঁ, বিখ্যাত লোক, যারা ফর্সা, যারা লম্বা, যারা চওড়া, যারা পাকা পাকা কথা বলে, জয় ইসলাম বলে, এরা মানুষকে বিভ্রান্ত করে। এরা হচ্ছে মুসলিম সমাজের আসল জঙ্গি। ধন্যবাদ। শেষ প্রশ্ন আমার,
মাস দুয়েক আগে মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির এক হে তো সেফ হে স্লোগান নির্বাচনী বৈতরণী পেরোতে অনেকটাই সাহায্য করেছে বলে রাজনীতির কারবারিরা বলছেন, এমনটা মনে করা হচ্ছে, এমনটাই তারা বলছেন। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান ছড়িয়ে পড়েছিল, শুভেন্দু অধিকারীর মুখেও সেই একই কথা না, সফল হবে না। তিনি বলেছেন 26-এর নির্বাচন হবে হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার লড়াই। তার কথায় মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। আমি তোমার, তুমি আমার, মুসলিম না আমাদের ভোট দেয় না, সেখান থেকে কেন আমাদের লোকেরা যাবে কর্মসূচি করতে? বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানে বাংলা হবে না। গোবলা আর পশ্চিমবঙ্গ এক নয়, এই কথা আমি আগে বলেছি। গোবলা আর পশ্চিমবঙ্গ এক নয়। এখানে মুসলমানরা একজোট হয়ে তৃণমূলকে ভোট দিতে পারে, কিন্তু হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দেবে না। কারণ 34 বছর ধরে বামেরা নাস্তিক একটা অংশের হিন্দু তৈরি করে গেছে, বামেরা যারা ধর্মটাই মানে না। ফলে ধর্মকে যারা মানে না তারা ধর্মের নামে ঐক্য দাবি করে। ফলে এইটা শুভেন্দু অধিকারী রাজনীতির কারণে বলছে, বাস্তব না এটা। আর মুসলমানদের বাদ দিয়ে 35% বাদ দিয়ে আমি আপনাকে বলছি বিজেপি পশ্চিমবঙ্গের মাটি কোনোদিনই পাবে না। ধন্যবাদ।